প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প। সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে। ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। চাঁদাবাজ ধরতে রেজিস্ট্রার অফিসে তালা মেরে সংসদ সদস্যের অভিযান। মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত। সাফ জয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, শেখ হাসিনা আমলের পুরনো সমীকরণ পেছনে ফেলে এখন থেকে দুই দেশের মানুষের স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপদেষ্টা আশা প্রকাশ করেন যে দুই দেশের এই ইতিবাচক সম্পর্কের মাধ্যমে সীমান্ত হত্যার মতো দীর্ঘদিনের জটিল সমস্যারও সমাধান সম্ভব হবে। এই আলোচনাকে আরও ফলপ্রসূ করতে আগামীকাল মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেখানে তিনি ভারতের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন। মূলত মর্যাদা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতেই ভারতের সঙ্গে নতুন এই পথ চলা শুরু করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মোট ১৯টি প্রকল্প আলোচ্য সূচিতে থাকলেও সময়ের অভাবে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সভা মুলতবি করা হয়। আলোচিত ৮টি প্রকল্পের মধ্যে ৬টি অনুমোদন পেয়েছে এবং ২টি বাদ রাখা হয়েছে। সভায় ঢাকা ও চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, জরুরি পানি সরবরাহ এবং ৮টি বিভাগে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো প্রাধান্য পায়। প্রধানমন্ত্রী প্রকল্পের অর্থ অপচয় রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করার উপর কড়া নির্দেশ দিয়েছেন। এছাড়া চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে। এবারের সভাটি শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের মাধ্যমে দীর্ঘদিনের রেওয়াজ পরিবর্তন করা হয়েছে। বাকি প্রকল্পগুলো নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত জনস্বাস্থ্য ও নগরায়নকে গুরুত্ব দিয়েই নতুন সরকারের এই উন্নয়ন যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আগামী ১২ মে সংরক্ষিত আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এর তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। আনুপাতিক হার অনুযায়ী এবার সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবেন। আইন অনুযায়ী সাধারণ নির্বাচনে গ্যাজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি আগামী ৯ মে বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন। সচিব আরও জানান, নির্বাচনী ফলাফল সংক্রান্ত ৫০টি মামলা চলমান থাকায় সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী সামগ্রী ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। ইতিমধ্যে দলগুলো তাদের জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। মূলত দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতেই এই সংরক্ষিত নারী প্রতিনিধিরা নির্বাচিত হবেন। দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচনী প্রক্রিয়া শেষ করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক ২৪ জন উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। নোটিশে অভিযোগ করা হয় যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থাকা হামের টিকাদান কর্মসূচিকে বেসরকারি খাতে হস্তান্তরের মতো অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। জনস্বার্থ সংশ্লিষ্ট এই টিকার বিষয়ে এমন সিদ্ধান্তের কারণে তিনি ডক্টর ইউনূস সহ পুরো উপদেষ্টা পরিষদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দাবি করেন। মূলত টিকাদান ব্যবস্থায় পরিবর্তনে এই অভিযোগকে কেন্দ্র করেই এই আইনি নোটিশটি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই নোটিশের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমসাময়িক রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে এই আইনি পদক্ষেপটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দালাল ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে মাদারীপুর রেজিস্ট্রার অফিসের গেটে তালা মেরে অভিযান চালিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী মিয়া। সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা রেজিস্ট্রার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন সংসদ সদস্য। তিনি জানান, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে চলা এই অফিসের চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে, যা মূলত দলিল লেখকদের সহকারীদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এরই প্রেক্ষিতে ৪৭ জন দলিল লেখক ও তাদের সহকারীদের বিস্তারিত কাগজপত্র ও তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে দালাল ও চাঁদাবাজ ধরতে নিয়মিত এমন অভিযান চলবে বলে তিনি ঘোষণা দেন। অননুমোদিত ব্যক্তিদের উপস্থিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে এই ঝটিকা অভিযান সম্পন্ন হয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইদ মাজিদ কাদেমি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে পরিচালিত এক সন্ত্রাসী হামলায় তার মৃত্যু হয়েছে বলে আইআরজিসি নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন রোয়ারিং লায়নের ধারাবাহিকতায় এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারালেন। গত ২১ দিনে ব্যর্থ পরমাণু ও ক্ষেপণাস্ত্র সংলাপের পর শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানে ১৩৪০ জন নিহত হয়েছেন। ইরানও পাল্টা জবাব হিসাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। জেনারেল খাদিমের এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২৩ জন ফুটবলার ও কোচিং স্টাফদের প্রত্যেককে ১ লাখ টাকার চেক এবং বিশেষ ক্রীড়া কার্ড প্রদান করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই কাজের মাধ্যমে খেলোয়াড়রা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুবিধা পাবেন। সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিত আওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দলের অধিনায়ক মিঠু চৌধুরী এই সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে ট্রফি তুলে দেওয়ার ইচ্ছা পোষণ করেন। প্রতিমন্ত্রী খেলোয়াড়দের এই ইচ্ছায় ইতিবাচক আশ্বাস দিয়ে দেশের ফুটবলের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর আগে দেশে ফেরার পর চ্যাম্পিয়ন দলটিকে ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা জানানো হয়েছিল। এই আয়োজন খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।